এই গল্পটি মূলত ব্রাম স্টোকারের ড্রাকুলা হরর ক্লাসিকেরই একটি অংশ। ড্রাকুলা উপন্যাসের দৈর্ঘ্য সংক্ষিপ্ত করতে গিয়ে লেখক নিজেই এই অংশটিকে নির্বাসন দেন এবং লেখকের মৃত্যুর পর তার স্ত্রী শ্রীমতী ফ্লোরেন্স ব্রাম স্টোকার এই লেখাটি প্রকাশ করেন তার স্বামীর এক গল্প সংকলনের প্রথম গল্প হিসেবে। গল্প রহস্য পরিবারের সকলকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা শুনব ব্রাম স্টোকারের লেখা ভৌতিক গল্প ড্রাকুলাস গেস্ট। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। লাইক বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটি সকলের মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। তাহলে চলুন শুনে আসি ব্রাম স্টোকারের লেখা ভৌতিক গল্প ড্রাকুলাস গেস্ট। আমাদের যাত্রা যখন শুরু হলো তখন মিউনিখের সূর্য উজ্জ্বল হয়ে জ্বলছে এবং আসন্ন গ্রীষ্মের খুশিতে বাতাস ভরপুর। রওনা হতে যাব এমন সময় যে হোটেলে আমি আছি তার পরিচালক হের ডেলব্রুক গাড়ির কাছে শুভ যাত্রা কামনা করলেন। তারপর জুড়ি গাড়ির দরজার হাতলে হাত রেখে কোচওয়ানকে বললেন, মনে থাকে যেন রাত হবার আগেই তোমাকে ফিরে আসতে হবে। আকাশ ঝকঝকে হলেও উত্তরে বাতাসে কেমন একটা কাঁপুনি দিচ্ছে, হয়তো হঠাৎ করে ঝড় উঠবে। অবশ্য আমি ভালো করেই জানি দেরি তুমি করবে না। এবারে উনি একটু হেসে যোগ করলেন, কারণ তুমি তো জানো আজকের রাতটা কিসের রাত। জার্মান ভাষায় জোরালো স্বরে উত্তর দিল জোহান, হ্যাঁ স্যার জানি, এবং টুপিতে হাত ঠেকিয়ে চকিতে গাড়ি ছুটিয়ে দিল। শহরের বাইরে এসেই ওকে থামতে ইশারা করে আমি বললাম, বলো দেখি জোহান, আজ কিসের রাত? বুকে ক্রুশ চিহ্ন এঁকে সংক্ষিপ্ত জবাব দিল, ওয়ালপুর্গিসের রাত। তারপর জার্মান সিলভারের তৈরি বিশাল এক শালগম সাইজের সেকেলে ঘড়ি দেখে ও গাড়ি ছুটিয়ে দিল সজোরে, যেন নষ্ট হওয়ার সময়টুকু পূরণ করতে চায়। থেকে থেকেই ঘোড়াগুলো মাথা ঝাঁকিয়ে সন্দেহজনকভাবে বাতাসের গন্ধ শুঁকতে লাগল, আর আমি ভয়ে ভয়ে চারপাশে দেখতে লাগলাম। রাস্তাটা বেশ ভালোই নির্জন, কারণ আমরা তখন ছুটে চলেছি ঝোড়ো হাওয়ায় ধু ধু হয়ে যাওয়া উঁচু মালভূমির ওপর দিয়ে। যেতে যেতে হঠাৎ একটা রাস্তা আমার নজরে পড়ল। দেখে মনে হলো সচরাচর সেটা ব্যবহার হয় না। একটা ছোট আঁকাবাঁকা উপত্যকার বুক চিরে রাস্তাটা এগিয়ে গেছে গভীরে, কিন্তু তার আকর্ষণ এতই তীব্র যে জোহানকে বিরক্ত করার ঝুঁকি নিয়েও ওকে ডেকে বললাম, ওই রাস্তা ধরে যেতে আমার ভীষণ ইচ্ছে করছে। ও হাজার রকম অজুহাত দেখাতে শুরু করলো। কথা বলতে বলতে ঘন ঘন ক্রুশ আঁকতে লাগলো বুকের ওপর। এতে আমার কৌতূহল আরও বেড়ে গেল, সুতরাং ওকে নানা রকম প্রশ্ন করতে শুরু করলাম। ও আত্মরক্ষার কায়দায় উত্তর দিতে লাগলো এবং প্রতিবাদ জানাতে বারবার ঘড়ি দেখতে শুরু করলো। অবশেষে আমি বললাম, শোনো জোহান, আমি ওই রাস্তায় যেতে চাই। তোমার ইচ্ছে না থাকলে আমি তোমাকে আসতে জোর করব না, তবে শুধু এইটুকু বলো তুমি কেন যেতে চাও না। উত্তরে ও লাফিয়ে পড়ল নিজের ঘেরা জায়গা ছেড়ে। তারপর কাকুতি মিনতি করতে লাগলো যেন আমি না যাই। ওর জার্মান কথার মধ্যে বক্তব্যের মানে বোঝার মতো যথেষ্ট ইংরেজি মিশেছিল। মনে হলো সব সময়ই ও যেন
কিছু একটা আমাকে বলতে গিয়েও থমকে যাচ্ছে, সম্ভবত ভয় পেয়ে। কিন্তু প্রত্যেকবারই ও বুকে ক্রুশ চিহ্ন এঁকে শুধু বলছে, ওয়ালপুর্গিসের রাত। আমি ওর সঙ্গে তর্কে নামতে চাইলাম, কিন্তু কারো ভাষা না জানা থাকলে তার সঙ্গে তর্ক করার চেষ্টাই বৃথা। ফলে হঠাৎ ঘোড়াগুলো চঞ্চল হয়ে উঠল, বারবার শুঁকতে লাগলো বাতাসের গন্ধ। এতে ও ফ্যাকাশে হয়ে গেল এবং ভয়ার্ত চোখে চারপাশে তাকিয়ে হঠাৎই লাগাম ধরে ঘোড়াগুলোকে প্রায় ফুট 20 এগিয়ে নিয়ে গেল। ওকে অনুসরণ করে জানতে চাইলাম কেন ও এমনটা করল। উত্তরে ও আবার বুকে ক্রুশ আঁকল এবং কাছেই একটা ক্রুশের দিকে ইশারা করে প্রথমে জার্মান ভাষায়, পরে ইংরেজিতে বলল, এখানে সে শুয়ে আছে, নিজেকেই যে মেরে ফেলেছে। কেউ আত্মহত্যা করলে তাকে চৌরাস্তার মোড়ে কবর দেবার প্রাচীন রীতিটার কথা আমার মনে পড়ল। ও আত্মহত্যা, আশ্চর্য বটে। দুজনে যখন কথা বলছি তখন হঠাৎই শুনতে পেলাম চিৎকার ও গর্জনের মাঝামাঝি এক অদ্ভুত শব্দ। শব্দটা আসছে বহু দূর থেকে, কিন্তু ঘোড়াগুলো ভীষণ অস্থির হয়ে পড়ল এবং ওদের শান্ত করতে জোহানের বেশ সময় লাগলো। ফ্যাকাশে মুখেও বলল, মনে হয় নেকড়ের গর্জন, অথচ অথচ এ সময় এদিকে কোনো নেকড়ে থাকে না। বলে শান্ত করার চেষ্টায় ঘোড়াগুলোকে যখন ও আদর করছে, আকাশে শুরু হলো কালো মেঘের চঞ্চল আনাগোনা। সূর্যের আলো মুছে গেল, এক ঝলক ঠান্ডা হাওয়া যেন আমাদের গা ঘেঁষে ছুটে গেল পলকে। এই হাওয়ার ঝলক অনেকটা যেন এক বিপদ সংকেত, কারণ সূর্য আবার দেখা দিল উজ্জ্বল হয়ে। হাতের আড়াল দিয়ে দিগন্তে চোখ রাখল জোহান, বলল, এই তুষার ঝড়, তার আসতে আর দেরি নেই। তারপর ও আবার তাকালো নিজের ঘড়ির দিকে এবং সঙ্গে সঙ্গে শক্ত হাতে লাগাম টেনে ধরে ও উঠে বসল গাড়ির ঘেরা জায়গায়। মনে কেমন একটা জেদি ভাব জেগে ওঠায় গাড়িতে না উঠে আমি বললাম, এই রাস্তাটা যেখানে গেছে সে জায়গাটার কথা কিছু বলো দেখি। আবারও বুকে ক্রুশ আঁকল এবং বিড়বিড় করে প্রার্থনা করল। তারপর উত্তর দিল, জায়গাটা খুব খারাপ। কোন জায়গাটা? আমি জানতে চাইলাম। ওই গ্রামটা। ও, ওদিকে তাহলে একটা গ্রাম আছে? না না, শ বছর ধরে কেউ ওখানে থাকে না। আমার কৌতূহল আরো বেড়ে গেল। কিন্তু তুমি যে বললে ওখানে একটা গ্রাম আছে, একসময় ছিল, তা এখন কোথায়? এ প্রশ্নে জোহান জার্মান ও ইংরেজি মিশিয়ে এক লম্বা গল্প ফেঁদে বসল। ফলে ওর কথা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, কিন্তু এটুকু আঁচ করলাম যে বহু শতাব্দী আগে ওখানে অনেক মানুষ মারা গেছে এবং সেখানেই তাদের কবর দেওয়া হয়েছে। তারপরেই মাটির নিচে শব্দ শোনা গেছে এবং কবর খুঁড়ে দেখা গেছে যে ঠিক মৃত স্ত্রী পুরুষেরা সকলেই তরতাজা হয়ে বেঁচে আছে। ওদের ঠোঁট রক্তে লাল টুকটুকে। তখন সেখানে জীবিত যে কজন ছিল তারা সকলেই নিজেদের প্রাণ বাঁচাতে তাড়াহুড়ো করে পালিয়ে যায় অন্যান্য জায়গায়, যেখানে জীবিত মানুষেরা বাস করে। আর মৃতই, অন্য কিছু নয়। শেষ কথা বলতেও স্পষ্টতই বেশ ভয় পেল। ওর মুখ হয়ে গেল সাদা, দরদর করে ঘামছে, কাঁপতে কাঁপতে চারপাশে দেখছে।
যেন ভয়ঙ্কর কিছু একটা এক্ষুনি আবির্ভূত হবে ওর চোখের সামনে। অবশেষে হতাশ যন্ত্রণায় চিৎকার করে বলে উঠল, ওয়ালপার্গিসের রাত, ওয়ালপার্গিসের রাত, এবং গাড়ির দিকে ইশারা করে আমাকে বসতে বলল। আমার নীল রক্ত এতে যেন জেগে উঠল। এক পা পিছিয়ে গিয়ে বললাম, তুমি ভয় পেয়েছ জোহান, ভয় পেয়েছ। যাও, বাড়ি যাও, আমি একাই ফিরব। ওয়ালপার্গিসের রাতের জন্য ইংরেজিদের কোনো মাথা ব্যথা নেই। হতাশার ভঙ্গি করে জোহান ঘোড়ার মুখ ঘুরিয়ে দিল মিউনিখের দিকে। লাঠিতে ভর দিয়ে আমি তাকিয়ে রইলাম ওর যাওয়ার পথের দিকে। তারপর হালকা মনে সরু রাস্তাটা ধরে রওনা হলাম জোহানের না পছন্দ উপত্যকার গভীরে। ওর আপত্তির বিন্দু মাত্র কারণ আমার নজরে পড়ল না। মনে হয় সময় অথবা দূরত্বের চিন্তা না করে আমি ঘন্টা দুয়েক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছি এবং একটিও মানুষ কিংবা বাড়ি আমার চোখে পড়েনি। জায়গাটা সম্পর্কে বলতে গেলে বলতে হয় ওটা জনমানবহীন, নির্জন। বিশ্রামের আশায় একটু বসলাম। তাকিয়ে দেখলাম চারপাশে। হঠাৎই খেয়াল হলো, পথ চলা শুরু করার সময় যেরকম ঠান্ডা ছিল, এখন সেটা তার চেয়ে অনেক বেশি। দীর্ঘ শ্বাসের এক অদ্ভুত শব্দ যেন আমাকে ঘিরে রয়েছে, সঙ্গে কখনো সখনো অনেক ওপর থেকে ভেসে আসছে চাপা গর্জন। উপরে তাকিয়ে নজরে পড়ল, আকাশে বিশাল ঘন মেঘের দল অস্থির গতিতে ভেসে চলেছে উত্তর থেকে দক্ষিণের দিকে। বাতাসে আসন্ন ঝড়ের ইঙ্গিত। আমার কেমন যেন শীত করতে লাগলো। ভাবলাম, এতক্ষণ হেঁটে আসার পরিশ্রমের পর এখন চুপচাপ বসে রয়েছি, তাই হয়তো শীত করছে। সুতরাং আবার পথ চলা শুরু করলাম। সময়ের দিকে কোনো খেয়াল না রেখেই আমি পথ চলেছি। ফলে যখন ঘন হয়ে আসা গোধূলির আলো চারিদিকে জাঁকিয়ে বসল, তখনই আমার দুশ্চিন্তা শুরু হলো, কি করে পথ চিনে বাড়ি যাব। দিনের উজ্জ্বল আলো তখন মিলিয়ে গেছে। বাতাস কনকনে ঠান্ডা। অনেক উপরে ভেসে যাওয়া মেঘের মিছিল যেন দলে আরো ভারী হয়েছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে বহু দূর থেকে কিছু একটা ছুটে আসার শব্দ, আর সেটা ভেদ করে কিছুক্ষণ পরে পরেই ভেসে আসছে এক রহস্যময় চিৎকার। এটাকেই আমার কচুয়ান নেকড়ের চিৎকার বলেছিল। তাকিয়ে আছি, হঠাৎই বাতাসে এক ঠান্ডা কাঁপুনি খেলে গেল এবং শুরু হলো তুষারপাত। পেরিয়ে আসা মাইলের পর মাইল গাছপালাহীন নির্জন পথের কথা আমার মনে পড়ল। সুতরাং আশ্রয়ের খোঁজে দ্রুত পায়ে রওনা হলাম সামনের জঙ্গলের দিকে। আকাশ ক্রমে আরো কালো হয়ে উঠল। বরফ পড়তে লাগলো আরো ঘন হয়ে, আরো জোরে। অবশেষে একসময় আমার সামনেও চারপাশের মাটি হয়ে উঠল এক চকচকে সাদা গালিচা, যার শেষ প্রান্ত মিলিয়ে গেছে দূরের অস্পষ্ট কুয়াশায়। ক্রমে বাতাসের গতি বেড়ে উঠল, বয়ে উঠল ঝোড়ো হাওয়া। তখন আমি বাধ্য হয়ে বাতাস ঠেলে ছুটতে শুরু করলাম। ক্ষণে ক্ষণেই আকাশকে চিরে বিচ্ছিন্ন করে দিচ্ছে জ্বলন্ত বিদ্যুৎ, আর সেই আলোয় নজরে পড়ল আমার ঠিক সামনেই ঘন তুষারে ঢাকা ইউ ও সাইপ্রাস গাছের গায়ে মাখামাখি জটলা। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম সেই গাছপালার আশ্রয়ে, আর সেই অপেক্ষাকৃত নিঝুম জায়গায় দাঁড়িয়ে শুনতে পেলাম
অনেক উঁচুতে ছুটে যাওয়া বাতাসের শন শন শব্দ। দেখতে দেখতে ঝোড়ো অন্ধকার মিশে গেল রাতের অন্ধকারে। ক্রমে ক্রমে মনে হলো ঝড় শান্ত হয়ে আসছে। এখন মাঝে মধ্যে শুধু শোনা যাচ্ছে দুরন্ত হাওয়ার ঝটকা। সেই মুহূর্তে নেকড়ের অপার্থিব চিৎকার যেন হাজারো প্রতিধ্বনি তুলল আমার চারদিকে। কখনো কখনো অলসভাবে ভেসে যাওয়া ঘন কালো মেঘের ফাঁক দিয়ে এসে পড়ছে বিক্ষিপ্ত চাঁদের আলো। সেই আলোয় দেখলাম সাইপ্রাস ও ইউ গাছের এক ঘন জটলার কিনারায় এসে আমি দাঁড়িয়েছি। তুষারপাত থেমে যাওয়ায় আমি আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়লাম এবং আরও খুঁটিয়ে দেখতে শুরু করলাম জায়গাটা। মনে হলো যেসব প্রাচীন ধ্বংসাবশেষ আমার চোখে পড়েছে তার মধ্যে একটা বাড়ি জীর্ণ হলেও এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানেই হয়তো আমি কিছুক্ষণের জন্য আশ্রয় পেতে পারি। ঝোপঝাড়ের কিনারা ঘুরে এগিয়ে যেতেই আবিষ্কার করলাম একটা নিচু দেওয়াল বাড়িটাকে ঘিরে রয়েছে, এবং এই দেওয়াল অনুসরণ করে কিছুক্ষণের মধ্যেই ভেতরে ঢোকার সরু পথ খুঁজে পেলাম। একটু নজরে পড়া মাত্রই ভেসে যাওয়া মেঘ চাঁদকে আড়াল করে দিল, কিন্তু সামনেই আশ্রয়ের হাতছানি। অতএব আমি অন্ধের মতো হাতড়ে এগিয়ে চললাম। হঠাৎ এক নিস্তব্ধতার মুখোমুখি হয়ে আমি থমকে দাঁড়ালাম। ঝড় থেমে গেছে এবং সম্ভবত নিস্তব্ধ স্তব্ধ প্রকৃতির প্রতি সহানুভূতিবশে আমার হৃৎপিণ্ডও যেন বন্ধ করেছে তার স্পন্দন। কিন্তু সে এক মুহূর্তের জন্য, কারণ হঠাৎই মেঘ চিরে এসে পড়ল চাঁদের আলো। আমাকে জানিয়ে দিল যে আমি এক কবরখানায় এসে দাঁড়িয়েছি, এবং আমার সামনেই যে চৌকো স্তূপটা রয়েছে সেটা বিশাল এক সমাধি প্রস্তর। ওটার উপরেও চারপাশে ছড়িয়ে থাকা তুষারের মতোই শুভ্র তার রং। চাঁদের আলোর হাত ধরে ভেসে এলো ঝড়ের এক ভয়ঙ্কর দীর্ঘশ্বাস, এবং অসংখ্য কুকুর অথবা নেকড়ের মতো চাপা একটানা গর্জন করে সে যেন তার পুরনো তোলপাড় আবার শুরু করল। এক অদ্ভুত আকর্ষণে আমি এগিয়ে চললাম সেই মার্বেল পাথরের তৈরি সেই সমাধির দিকে। দেখতে ওটা কার, এবং কেনই বা এরকম একটা জায়গায় এইরকম একটা জিনিস একা একা দাঁড়িয়ে রয়েছে। ওটার চারপাশ ঘুরে অবশেষে ডোরিস দেশীয় দরজার ঠিক ওপরেই জার্মান ভাষায় লেখা কথাগুলো পড়তে পারলাম। স্টাইরিয়ার গ্রাৎসের কাউন্টেস ডলিঙ্গেন প্রার্থিত মৃত্যুকে পেয়েছেন 1801। সমাধি প্রস্তরের ঠিক ওপরে নিরেট পাথরে যেন পুঁতে দেওয়া হয়েছে এক বিশাল লোহার গজাল কিংবা শুল। ওটার পিছন দিকে যেতেই নজরে পড়ল বড় বড় রুশ হরফে খোদাই করা রয়েছে, মৃতেরা দ্রুত চলে। পুরো ব্যাপারটায় এমন একটা অপার্থিব গা ছমছমে আমেজ ছিল যে আমার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল, যেন এখনই অজ্ঞান হয়ে যাব। এই প্রথম মনে হলো যে জোহানের উপদেশ শুনলেই বোধহয় ভালো ছিল। হঠাৎই একটা চিন্তা আমার মাথায় খেলে গেল। এই রহস্যময় পরিস্থিতিতে আকস্মিক আঘাতের মতোই ঝলসে উঠল সেটা আজকের রাত, ওয়ালপূর্গিসের রাত। লক্ষ লক্ষ লোকের বিশ্বাস অনুযায়ী যে রাতে শয়তান যত্রতত্র ঘুরে বেড়ায়, সমস্ত কবর খুলে যায়, মৃতেরা বেরিয়ে আসে বাইরে, চলে বেড়ায়, যে রাতে জল স্থল অন্তরিক্ষের সমস্ত অশুভ জিনিস আনন্দ উৎসবে মেতে ওঠে। আমার সমস্ত দর্শন, শেখা সমস্ত ধর্ম, সমস্ত সাহস এক জায়গায় জড়ো করলাম, যেন অন্ধ আতঙ্কে ভেঙে না পড়ি।
এবার এক প্রচণ্ড ঘূর্ণিঝড় ফুঁসে উঠে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। মাটি এমনভাবে কাঁপতে লাগলো যেন হাজার ঘোড়া দুদ্দার করে তার উপর দিয়ে ছুটে চলেছে। এবং এবার তুষার নয়, বিরাট আকারের সব শিলাপিণ্ড দুরন্ত গতিতে ছুটে চলল এবং তার আঘাতে গাছের ডালপালা পাতা সব খসে পড়তে লাগলো। ফলে আমি ব্যস্ত হয়ে পড়লাম এবং রওনা হলাম আশ্রয় দিতে পারে এমন এক ও একমাত্র জায়গা লক্ষ্য করে, সমাধি প্রস্তরের গভীর ডরিসীয় দরজায়। বিশাল ব্রোঞ্জের দরজার গায়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে মুষলধারে শিলাবৃষ্টির হাত থেকে কিছুটা রক্ষা পেলাম। দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়াতেই ওটা সামান্য নড়ে উঠল এবং খুলে গেল ভেতর দিকে। এই নিষ্ঠুর ঝড়ের মুখে কোনো সমাধির আশ্রয়ও অনেক বেশি সুখের। কিন্তু যেই আমি ভেতরে ঢুকতে যাব, ঠিক তক্ষুনি অসংখ্য রেখায় আঁকা বাঁকা বিদ্যুৎ ঝলসে উঠে সারা আকাশে আলোর রোশনাই জ্বালিয়ে দিল। সেই মুহূর্তে সমাধির অন্ধকারে চোখ ফিরিয়ে স্পষ্ট দেখলাম একটা সবজানি ঘুমিয়ে আছে, ভারী গাল ও টুকটুকে লাল ঠোঁট এক সুন্দরী মহিলা। আমি যেমন বেঁচে আছি এ দৃশ্য তেমনই সত্যি। বজ্রপাতের শব্দটা আকাশে ভেঙে পড়তেই যেন এক দানবের হাত আমাকে চেপে ধরে ছুঁড়ে ফেলে দিল বাইরের বিক্ষুব্ধ ঝড়ের মধ্যে। সমস্ত ঘটনাটা এত আকস্মিকভাবে ঘটল যে মানসিক ও শারীরিক আঘাত পুরোপুরি বুঝে ওঠার আগেই টের পেলাম অসংখ্য শিলাপিণ্ড তোড়ে আছড়ে পড়ছে আমার উপর। একই সঙ্গে এক অদ্ভুত আচ্ছন্ন করা অনুভূতি যেন আমাকে বলে দিল আমি একা নই। এবার চোখ ফেরালাম সমাধির দিকে। সেই মুহূর্তেই দেখা গেল চোখ ধাঁধানো এক আলোর ঝলকানি। সেটা আঘাত করল সমাধির ওপরে গাঁথা লোহার শুলের উপর। তারপর প্রচণ্ড বিস্ফোরণে মার্বেল পাথর চুরমার করে আগুনের তাণ্ডব ধরিয়ে যেন সরাসরি ঢুকে গেল মাটিতে। এক যন্ত্রণাময় মুহূর্তের জন্য উঠে দাঁড়ালো সেই মহিলা। আগুনের শিখা তাকে জড়িয়ে লকলক করে জ্বলছে এবং তার মৃত্যু যন্ত্রণার আর্ত চিৎকার ডুবে গেল বজ্রপাতের শব্দে। শেষ যা শুনতে পেলাম তা হলো এইসব শব্দ রোলের মিশ্রণে জন্ম নেওয়া এক বিচিত্র শব্দ। কারণ ততক্ষণে সেই দৈত্যের হাত আবার আমাকে বজ্র মুষ্টিতে আঁকড়ে ধরে টেনে নিয়ে চলেছে। শিলাবৃষ্টি আছড়ে পড়ছে শরীরে এবং নেকড়ের গর্জনে কেঁপে উঠছে বাতাস। শেষ যে দৃশ্য মনে আছে তা হলো অস্পষ্ট সাদা এক চলমান স্তূপ, যেন চারপাশের সমস্ত সমাধি তাদের আচ্ছাদিত মৃতদেহের প্রেতাত্মাগুলো পাঠিয়ে দিয়েছে এবং তারা দুরন্ত শিলাবৃষ্টির সাদা ধোঁয়াশা ভেদ করে আমাকে ক্রমশ ঘিরে ধরছে। ধীরে ধীরে অস্পষ্টভাবে চেতনা ফিরে আসতে লাগলো। তারপর এক গভীর ক্লান্তির অনুভূতি। কয়েক মুহূর্তের জন্য কিছুই মনে করতে পারলাম না। তারপর আস্তে আস্তে চেতনা ফিরে আসতে লাগলো। আমার পা দুটোয় অসহ্য অস্থির যন্ত্রণা, কিন্তু তা সত্ত্বেও আমি ওদের এক চুল নাড়াতে পারছি না। পা দুটো যেন অসাড় হয়ে গেছে। আমার ঘাড়ে এক বরফ শীতল স্পর্শ এবং মেরুদণ্ড, কান সব যেন আমার পায়ের মতোই মৃত, অথচ তীব্র যন্ত্রণায় অস্থির। কিন্তু আমার বুকে এক অদ্ভুত উষ্ণ স্পর্শ তৃপ্তির স্বাদ এনে দিচ্ছে। এই যেন এক দুঃস্বপ্ন, সঠিক বলতে গেলে এক বাস্তব দুঃস্বপ্ন, কারণ আমার শ্বাস প্রশ্বাসকে কষ্টকর করে তুলছে। এক অগাধ স্তব্ধতা আমাকে ঘিরে ধরল
যেন সারাটা পৃথিবী ঘুমে অচেতন কিংবা মৃত। শুধু থেকে থেকে শোনা যাচ্ছে আমার খুব কাছে দাঁড়িয়ে থাকা হয়তো কোনো জন্তুর চাপা হাঁপানির শব্দ। গলায় টের পেলাম এক উষ্ণ কর্কশ স্পর্শ। তারপর ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলাম। আমার হৃৎপিণ্ড যেন বরফে জমে গেল, রক্তের জোয়ার ছুটে গেল মস্তিষ্কের শিরায় শিরায়। একটা বিশাল জন্তু আমার শরীরের উপর বসে আমার গলা চাটছে। চোখের ঝিলমিলির ফাঁক দিয়ে দেখলাম আমার মুখের ঠিক সামনেই এক প্রকাণ্ড নেকড়ের দুটো বিশাল জ্বলন্ত চোখ, হাঁ করা লাল মুখে ধারালো সাদা দাঁতগুলো ঝকঝক করছে, এবং ওটার গরম ঝাঁঝালো নিঃশ্বাস আমি স্পষ্ট অনুভব করতে পারছি। আরো কিছু সময়ের জন্য আমার স্মৃতিশক্তি অচল হলো। তারপর শুনতে পেলাম একটা চাপা গর্জন, পরক্ষণেই এক চিৎকার, একবার, দুবার, বারবার। তারপর যেন বহুদূর থেকে ভেসে আসা সমবেত কণ্ঠে শুনতে পেলাম, হ্যালো, 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 হ্যালো। অতি সাবধানে মাথা তুলে শব্দ লক্ষ্য করে তাকালাম, কিন্তু সমাধি ক্ষেত্র আমার দৃষ্টি আড়াল করল। নেকড়েটা তখন অদ্ভুতভাবে চিৎকার করছে, এবং একটা লাল আভা সাইপ্রাস কুঞ্জে চলে ফিরে বেড়াতে লাগলো, যেন শব্দটাকে অনুসরণ করছে। কণ্ঠস্বরগুলো আরো কাছে আসতেই নেকড়েটার গর্জন আরো দ্রুত, আরো জোরালো হয়ে উঠল। সাড়া দিতে বা নড়াচড়া করতে আমি ভয় পেলাম। তারপর হঠাৎই ঘিরে থাকা গাছের আড়াল থেকে শোনা গেল একদল ঘোড়সওয়ারের ঘোড়া ছুটিয়ে আসার শব্দ, হাতে তাদের জ্বলন্ত টর্চ। নেকড়েটা আমার বুক ছেড়ে উঠে পড়ল, রওনা হলো সমাধিস্থলের দিকে। একজন ঘোড়সওয়ারকে টুপি ও লম্বা কোট দেখে ওদের সৈনিক বলেই মনে হলো। দেখলাম বন্দুক তুলে তাক করতে অন্য একজন তার হাত ঠেলা মারল। গুলিটা শীষ দিয়ে বেরিয়ে গেল আমার মাথার উপর দিয়ে। সে নিশ্চয়ই আমাকে নেকড়ে বলে ভুল করেছে। চুপিসারে পালিয়ে যাওয়া জন্তুটাকে আরেকজন দেখতে পেল, এবং সঙ্গে সঙ্গে শোনা গেল গুলির শব্দ। তারপর 2-4 কদমেই ঘোড়সওয়ারের দল কাছে এসে গেল। কেউ এলো আমার কাছে, আর কেউ কেউ গেল বরফে সাজানো সাইপ্রাস গাছের ভিড়ে অদৃশ্য হয়ে যাওয়া নেকড়েটাকে অনুসরণ করতে। ওরা কাছে আসতেই আমি নড়াচড়া করতে চেষ্টা করলাম, কিন্তু শক্তি খুঁজে পেলাম না। অথচ আমি আমার চারপাশে যা যা হচ্ছে তার সবই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। 2-3 জন সৈনিক ঘোড়া থেকে লাফিয়ে পড়ল, হাঁটু গেড়ে বসে পড়ল আমার পাশে। একজন আমার মাথা তুলে ধরল, হাত রাখলো আমার বুকে। ভালো খবর কমরেড, সে চিৎকার করে উঠল। ভদ্রলোক এখনো বেঁচে আছেন। তারপর কিছুটা ব্র্যান্ডি ঢেলে দেওয়া হলো আমার গলায়। শরীরে যেন শক্তি ফিরে এলো। এবার চোখ পুরোপুরি মেলতে পারলাম। তাকালাম চারিদিকে। গাছের সমারোহে আলো ছায়া চলাফেরা করে বেড়াচ্ছে। শুনতে পেলাম লোকজনের চিৎকার করে পরস্পরকে ডাকাডাকির শব্দ। ভয়ার্ত চিৎকারে বিস্ময় প্রকাশ করতে করতে ওরা ক্রমে এক জায়গায় জড়ো হলো। ভূতে পাওয়া মানুষের মতো অন্যান্যরা কবরখানার গোলকধাঁধা থেকে বেরিয়ে এলো। টর্চের আলো ঝলসে উঠতে লাগলো ক্ষণে ক্ষণে। দূরের লোকজন সবাই যখন কাছে চলে এলো, তখন আমাকে ঘিরে থাকা লোকেরা অধীর আগ্রহে ওদের প্রশ্ন করল, কি হলো, ওটাকে পাওয়া গেল? উত্তর পাওয়া গেল ঝটিতি, না না, শিগগির চলো, জলদি, এই জায়গায় থাকা ঠিক নয়, বিশেষ করে আজকের রাতে। ওটা কি ছিল?
একাধিক সুরে ধ্বনিত হলো এই প্রশ্ন। উত্তর পাওয়া গেল বিভিন্ন এবং অস্পষ্ট, যেন সবাই এক বিশেষ আবেগে কথা বলতে চাইছে, অথচ কি এক আতঙ্কে নিজের জিভের রাশ টেনে ধরছে। ওটা একটা, দিশেহারা চিন্তা নিয়ে তোতলা স্বরে বলতে চাইল একজন। একটা নেকড়ে, অথচ নেকড়েও ঠিক নয়, শিউরে উঠে বলল আরেকজন। পবিত্র গুলি ছাড়া ওটাকে কিছু করা সম্ভব নয়, স্বাভাবিক সুরে মন্তব্য করল তৃতীয় কোনো ব্যক্তি। এ রাতে যেমন বেরিয়েছি তেমনই উচিত শিক্ষা হয়েছে। আমাদের হাজার মার্ক আমরা সত্যি খেটে উপায় করেছি। চতুর্থ জনের মুখ ফুটে বেরিয়ে এলো। ভাঙা মার্বেল পাথরের ওপর রক্ত ছিল। আরেকজন বলল, সেটা তো আর বজ্রপাত থেকে আসেনি। আর এই ভদ্রলোক, এর আর কোনো ভয় নেই তো? গলাটা একবার দেখো, দেখো কমরেড, নেকড়েটা এই ভদ্রলোকের গায়ের উপর শুয়ে তার রক্ত গরম রেখেছে। অফিসারটি আমার গলার দিকে তাকিয়ে জবাব দিল, ভদ্রলোকের আর কোনো ভয় নেই। এসবের মানে কি? নেকড়েটার চিৎকার না শুনলে আমরা একে খুঁজেই পেতাম না। নেকড়েটার কি হলো? আমার মাথাটা যে তুলে ধরেছিল সে জিজ্ঞেস করল। ওটা নিজের আস্তানায় ফিরে গেছে। লম্বাটে বিবর্ণ মুখ লোকটি উত্তর দিল। আতঙ্কে সে কাঁপছে। এখানে অনেক কবর রয়েছে, তারই একটাই হয়তো ওটা থাকে। এসো কমরেড, জলদি চলো, জলদি চলো, এই অভিশপ্ত জায়গা ছেড়ে আমরা চলে যাই। অফিসারটি আমাকে তুলে ধরলেন বসানোর ভঙ্গিতে, আদেশের সুরে কি যেন বললেন। তখন কয়েকজন মিলে আমাকে বসিয়ে দিল ঘোড়ার পিঠে। সে লাফিয়ে উঠে বসলো আমার পেছনে, আমাকে জড়িয়ে ধরল দু হাতে। এগোতে নির্দেশ দিল সবাইকে। অতএব সাইপ্রাস গাছের দিক থেকে মুখ ফিরিয়ে আমরা সামরিক শৃঙ্খলায় দ্রুত ঘোড়া ছুটিয়ে চললাম। আমার জিভ তখনও বিদ্রোহ করায় আমি চুপ করে থাকতে বাধ্য হলাম। নিশ্চয়ই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের যে ঘটনা মনে আছে তা হলো আমি দাঁড়িয়ে আছি, দুপাশে দুজন সৈনিক আমাকে ধরে রেখেছে। চারিদিকে প্রায় উজ্জ্বল দিনের আলো, আর উত্তর দিকে প্রতিফলিত হয়েছে সূর্যের আলোর এক লাল রেখা। আনকোরা তুষারের ওপর যেন রক্ত ঢেলে তৈরি এক পায়ে চলা পথ। অফিসার তখন অন্যান্যদের বলছেন যে তারা যা দেখেছে তা যেন কাউকে না বলে, শুধু যেন বলে যে একজন অজ্ঞাত পরিচয় ইংরেজকে পাওয়া গেছে, আর একটা বিরাট কুকুর তাকে পাহারা দিচ্ছিল। কুকুর? ওটা তো কুকুর ছিল না। সবচেয়ে ভয় পাওয়া মানুষটা বাধা দিয়ে বলল, নেকড়ে দেখলে আমার চিনতে ভুল হয় না। তরুণ অফিসার শান্ত স্বরে জবাব দিল, আমি বলছি কুকুর। কুকুর। ব্যঙ্গ ভরে পুনরাবৃত্তি করল অন্যজন। স্পষ্ট বোঝা যাচ্ছে সূর্যের তেজের সঙ্গে সঙ্গে তার সাহসও বাড়ছে। তারপর আমার দিকে আঙুল দেখিয়ে সে বলল, ভদ্রলোকের গলাটা দেখুন, ওটা কি কোনো কুকুরের কাজ স্যার? সহজাত প্রবৃত্তি বশে আমি হাত দিলাম গলায় এবং সঙ্গে সঙ্গে যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। ওরা আমাকে ঘিরে ধরল দেখবার জন্যে। কেউ কেউ তাদের জিন থেকে ঝুঁকে পড়ল, আর তখনই আবার শোনা গেল সেই তরুণ অফিসারের কণ্ঠস্বর। আমি যা বললাম, কুকুর। এছাড়া অন্য কিছু বলতে গেলে সবাই আমাদের কথায় হাসবে। এরপর আরেকজন অশ্বারোহী সৈনিকের ঘোড়ায় আমাকে তুলে দেওয়া হলো এবং আমরা মিউনিখের শহরতলি অঞ্চলে ঢুকে পড়লাম। সেখানে হঠাৎই একটা জুড়ি গাড়ি দেখতে পেয়ে আমাকে সেটাতে তুলে দেওয়া হলো। গাড়ি ছুটে চলল আমার হোটেল অভিমুখে। তরুণ অফিসারটি আমার সঙ্গী হলেন, আর একজন সৈনিক ঘোড়ায় চড়ে আমাদের অনুসরণ করল। বাকিরা ফিরে গেল তাদের ব্যারাকে। আমরা পৌঁছতেই
হেয়ার ডেলব্রুক এত তাড়াহুড়ো করে সিঁড়ি নেমে আমার সঙ্গে দেখা করতে এলেন যে স্পষ্ট বোঝা যায় তিনি মনে মনে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। অফিসারটি আমাকে অভিবাদন করে যখন বিদায় নিতে চলেছে, তখন আমি তাকে এবং তার সাহসী কমরেডদের আন্তরিক ধন্যবাদ জানালাম। সে খুব সহজ গলায় উত্তর দিল যে সে ভীষণ খুশি হয়েছে এবং অনুসন্ধানকারী দলকে তুষ্ট করার জন্য হেয়ার ডেলব্রুক আগেই সব ব্যবস্থা করেছেন। এই হেয়ালি ভরা কথায় হোটেল পরিচালক হাসলেন এবং অফিসারটি কাজের ওজোর দেখিয়ে বিদায় নিল। কিন্তু হেয়ার ডেলব্রুক, আমি জানতে চাইলাম সৈন্যদলের লোকেরা আমাকে কি করে আর কেনই বা খুঁজতে গেল? নিজের কাজের জন্য যেন লজ্জায় কাঁধ ঝাঁকালেন তিনি। তারপর উত্তর দিলেন, আমার ভাগ্য ভালো যে আমার দলের সেনাপতির কাছ থেকে ছুটি পেয়েছি এবং অনুসন্ধানের জন্য স্বেচ্ছা সৈনিকের দল চাইতে পেরেছি। কিন্তু কি করে জানলেন যে আমি পথ হারিয়েছি? আমি প্রশ্ন করলাম। কোচওয়ান তার ভাঙাচোরা গাড়ি নিয়ে এখানে এসেছিল। ঘোড়াগুলো পালিয়ে যাওয়ার পর তার গাড়ি উল্টে যায়। কিন্তু শুধু এই কারণেই তো আর সৈন্যবাহিনী থেকে অনুসন্ধান দল পাঠানো যায় না। না না, সে তার উত্তর দিল, আসলে কোচওয়ান আসার আগেই আপনি যার অতিথি, সেই ভদ্রলোকের কাছ থেকে এই খবরটা আমি পাই বলে পকেট থেকে একটা তার আমার দিকে এগিয়ে দিলেন এবং আমি পড়লাম, বিস্ট্রিস। আমার অতিথি সম্পর্কে সাবধান, তার নিরাপত্তা আমার কাছে অমূল্য। তার যদি সামান্য কিছু হয় বা তিনি হারিয়ে যান, তাহলে তাকে খুঁজে বের করে নিরাপত্তা অটুট রাখতে চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। ভদ্রলোক ইংরেজ, ফলে ভ্রমণ বিলাসী। তুষার নেকড়ে ও অন্ধকার রাত প্রায়ই বিপজ্জনক হয়ে ওঠে। যদি তার বিপদের সামান্যতম আভাসও পান, একটা মুহূর্তও নষ্ট করবেন না। আপনার উৎসাহ ও প্রচেষ্টার যথাযথ উত্তর আমার ঐশ্বর্য দেবে। ড্রাকুলা। তারটা হাতে নিয়ে মনে হলো ঘরটা আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে, আর তৎপর হোটেল পরিচালক যদি আমাকে না ধরে ফেলতেন, তাহলে হয়তো আমি পড়েই যেতাম। সমস্ত ঘটনার মধ্যেই কেমন একটা অদ্ভুত জিনিস রয়েছে, সেটা এতই অপার্থিব যে কল্পনা করা দুঃসাধ্য। আমি যেন বিপরীত শক্তির হাতে এক খেলনা হয়ে গিয়েছিলাম। এই চিন্তার আভাসটুকুই আমাকে যেন অসাড় পঙ্গু করে দিল। নিঃসন্দেহে আমি এক ধরনের রহস্যময় কোনো নিরাপত্তার আশ্রয়ে ছিলাম। এক দূর দেশ থেকে ঠিক সংকটজনক মুহূর্তে এসেছে এক তার বার্তা। তুষার ঘুম ও নেকড়ের দাঁত থেকে বাঁচিয়ে আমাকে বিপদ মুক্ত করেছে। আজ আমরা শুনলাম ব্রাম স্টোকারের লেখা গল্প ড্রাকুলাস গেস্ট। আমাদের এই আয়োজনটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। পরিবার, বন্ধু ও স্বজনদের সাথে শেয়ার করুন। প্রচুর বই পড়ুন, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। অনেক ভালো। ধন্যবাদ।